আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সেট অফ ফাংশন অধ্যায়টির যে তোমার কিওয়ার্ড, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো মিনিং বুঝতে হবে। তো এই জন্য আমি কিছু কিওয়ার্ড এখানে লিখে রাখছি, এই কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। সেগুলো কি কি দেখে নেই। গুণনীয়ক কি, গুণিতক কি, মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি এবং সমমৌলিক সংখ্যা কি। তো চলো ওয়ান বাই ওয়ান আমরা এই কিওয়ার্ড গুলোকে ব্যাখ্যা করি। তো প্রথমে আছে আমাদের গুণনীয়ক। গুণনীয়ক, আচ্ছা গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে তোমাকে একটা সংখ্যা বলবে। যেমন আমি একটা সংখ্যা ধরলাম যে 28, 28। তো এই 28 সংখ্যাটার গুণনীয়ক গুলো কি কি হবে? এই 28 সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, যেমন তুমি 28কে কি করতে পারবা? 1 দিয়ে কিন্তু ভাগ করতে পারবা। তাহলে 1 গুণন 28, অর্থাৎ 28কে 1 দিয়ে গুণ করলে কি হবে? 28 হবে। আচ্ছা, এরপর এরপর 2 দিয়ে ভাগ করো, 14 দুগুণ কিন্তু 28, তার মানে 2 দিয়েও কিন্তু হবে, 14 দুগুণ 28। এরপর 3 দিয়ে কি হবে? 3 দিয়ে হবে না, 3 নং 27 হবে না। আচ্ছা, এরপর 4 দিয়ে হবে কি? 4 দিয়ে হবে। আচ্ছা, 4 এর ঘর নাম মতো বলো, 4 6 24, 4 7 28, অর্থাৎ 4 দিয়েও কিন্তু আমার হবে, 4 7 28। আচ্ছা, এরপর কি যাবে? দেখো 5 দিয়ে হবে না, 6 দিয়ে কি হবে? 5 6 30 হবে না। 7 দিয়ে মূলত আমরা নিয়েছি 4 এর সাথে 28। দেখো একটা বিষয়, তার মানে বিষয়টা কি দাঁড়াইতেছে? এই দেখো 4 এর পরে আমরা 7 পর্যন্ত গেলাম, 8 দিয়ে হবে না, 9 দিয়েও হবে না, 10 দিয়েও হবে না, 11 12 এগুলো কিছু দিয়ে হবে না, তারপর 14 দিয়ে হবে। তার মানে কি হইতেছে আমাদের আগের সংখ্যাগুলো আবার রিপিট হইতেছে। তার মানে আমার বোঝা গেছে যে 28 কে তোমার এই যে 1 2 তারপর 4 7 14 এবং 8 28 এই সংখ্যাগুলো ছাড়া 28 কে তুমি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। তার মানে তার গুণনীয়ক গুলো কি হবে? অর্থাৎ 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক কি কি হবে আমার? এই যে 1 2 4 7 14 and 28, 1 2 4 7 14 এবং 28। তো এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার চাইলে কি করতে পারি? গুণনীয়কগুলো বের করতে পারি। আচ্ছা, এবার আমাদের গুণনীয়ক শেষ হইল। এরপর আমাদের হচ্ছে গুণিতক। গুণিতক, আচ্ছা তো গুণিতক কি? গুণিতক হচ্ছে তোমাকে এরকম আরো একটা সংখ্যা বলবে। যেমন আমি যদি বলি 3 এর গুণিতক কি, 3 এর গুণিতক কি? আচ্ছা, তাহলে তুমি জাস্ট কি করবা? 3 এর ঘরের নামতা, বা একে তুমি হচ্ছে কি করবা? 1 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করবা, 4 দিয়ে গুণ করবা। তো গুণ করে যা আসতেছে তাই কিন্তু কি হবে? 3 এর গুণিতক। অর্থাৎ তুমি যদি 3 কে 1 দ্বারা গুণ করো তাহলে কি হবে? 3। আবার 3 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হবে? 6। 3 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো কত হবে? 9। 3 কে তুমি 4 দিয়ে গুণ করলে 12। এই যে তোমার 3 দিয়ে বা স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে যা আসতেছে, স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে যা আসতেছে তাই হচ্ছে আমাদের কি? গুণিতক। অর্থাৎ গুণিতকের মানে লিমিটেড কোনো সংখ্যা নাই, গুণিতক হতে পারে অসংখ্য সংখ্যা। অর্থাৎ 3, এখানে 3 এর গুণিতক, 3 এর গুণিতক আমার কি কি আসবে? 3 6 9 12 ডট 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 অসংখ্য সংখ্যা। অর্থাৎ 3 এর গুণিতকের যে সেট যদি আমরা বানাই তাহলে এটা কিন্তু একটা অসীম সেট হবে, বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের গুণিতক শেষ। এরপর আমাদের যা আছে তা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর আমাদের কি আছে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, আচ্ছা তো মৌলিক সংখ্যা কি ভাই? মৌলিক সংখ্যা হচ্ছে মানে মৌলিক, ইন্ডিভিজুয়াল, মানে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো কি হবে না, ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। যদি আমি একটা সংখ্যা বলি, যেমন আমি 5 একটা সংখ্যা বললাম, এই 5 সংখ্যাটা তুমি 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? পারবা, কিন্তু সেটা দশমিক আসবে। তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? 2.5, মানে দশমিক সংখ্যা আসতেছে। তো আমরা কখনোই দশমিক সংখ্যা অ্যালাউ করবো না, আমরা সবসময় পূর্ণ সংখ্যা অ্যালাউ করবো, আমরা সবসময় পূর্ণ সংখ্যা অ্যালাউ করবো। তাহলে দেখো 5 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপর সামাও 3, 3 কি? 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। তারপর 2, 1 কে আমরা মৌলিক সংখ্যা ধরি না, 2 2 হচ্ছে তোমার কি?
টু এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। একইভাবে তুমি সেভেনকে কি করতে পারবে না, সেভেন এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। আমি যদি বলি সিক্সে কিন্তু পারবা, কারণ সিক্সকে তুমি সিক্স দ্বারা ভাগ করতে পারবা, ওয়ান দ্বারা ভাগ করতে পারবা, সেই সাথে আমার টু দিয়ে ভাগ হবে বা থ্রি দিয়ে ভাগ হবে। টু দিয়ে ভাগ করলে কত আসবে? থ্রি। আর থ্রি দিয়ে ভাগ করলে কত আসবে? টু। তো সিক্স সংখ্যা আমরা মৌলিক বলবো? মৌলিক বলবো না। তাহলে মৌলিক হচ্ছে কারা আসলো আমাদের? 2, 3, 5, 7, তারপর আমাদের কি আছে 11, তারপর আমার 13, এভাবে তোমরা বের করবা, ঠিক আছে? 19। তো ওইভাবে কিন্তু বের করা যায়। তো আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমার কয়টা? মৌলিক সংখ্যা আমার হচ্ছে 25টি আছে। তোমরা গুনে গুনে বের করবা, ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমার 25টা। যদি আমি ইন্ডিভিজুয়াল ভাবে বলি যে তোমার ধরো যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে, 10 থেকে 20 পর্যন্ত কয়টা আছে, তারপর 20 থেকে 30 পর্যন্ত কয়টা আছে, 30 থেকে 40 পর্যন্ত কয়টা আছে, এগুলা মানে মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা একটা সূত্র মনে রাখতে পারি। সেই সূত্রটা লিখে নাও: 4 4 2 321 322। 4 4 2 321 322। অর্থাৎ তোমার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 4টা। এই দেখো, 2 একটা, 3 একটা, 5 একটা, 7 একটা। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটা 4টা। একইভাবে 10 থেকে 20 পর্যন্ত হবে 4টা, 20 থেকে 30 পর্যন্ত হবে 2টা, 30 থেকে 40 পর্যন্ত 2টা। একইভাবে আমরা এই সংখ্যাগুলো কি কি করতে পারি, মানে মৌলিক সংখ্যা কয়টা হবে তা সহজে বলতে পারি। তাহলে তোমার বলো 90 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? 2টা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কাউন্ট করতে পারি। তো এই ছিল আমার মৌলিক সংখ্যা নিয়ে যাবতীয় কথা। এখন মৌলিক সংখ্যার সাথে যৌগিক সংখ্যার একটা রিলেশন আছে। সেটা কি? যে মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যাগুলো ওই সংখ্যাটা এবং এক ছাড়া ভাগ দেওয়া, মানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। আর যৌগিক সংখ্যা সেগুলো যেগুলো হচ্ছে কি ওই মানে ওই সংখ্যা ছাড়া, মানে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে পারবো, সেই সাথে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবো, ঠিক আছে? যেমন এর আগে আমরা একটা 6 সংখ্যা বললাম, এর আগে আমরা একটা কি বললাম? 6 সংখ্যা বললাম। তো এই সংখ্যাটা কি আমার? দেখো, এই সংখ্যাটাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো, তো এই যে তোমার ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিয়েছে, তাই না? তার মানে 6 একটা আমার যৌগিক সংখ্যা। 6 একটা কি? 6 একটা আমার যৌগিক সংখ্যা। তো আমাদের মৌলিক এবং যৌগিক একসাথে আমরা বুঝে ফেললাম। তো এরকম আরো কয়েকটা তোমরা নাম্বার বলবা, তোমাকে কমেন্ট বক্সে লিখবা যে আসলে আমি যেগুলো লিখছি এর বাইরে তোমার মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আইডেন্টিফাই করে সেগুলোকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা। আচ্ছা, তো আমাদের মৌলিক সংখ্যা শেষ, যৌগিক সংখ্যাও শেষ। আচ্ছা, এরপর আমাদের আছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা, আচ্ছা, বা ফ্র্যাকশন নাম্বার, সরি। তো পূর্ণ সংখ্যা কারা হবে? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার সেই সমস্ত সংখ্যা যারা শূন্য থেকে পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা উভয়টাই ধারণ করবে। পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা উভয়টাই কি করবে? ধারণ করবে। অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে সমস্ত সংখ্যাগুলো আমরা কাউন্ট করব, এই সংখ্যাগুলো হবে কি আমার পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপর এখানে তোমার পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা লুকিয়ে থাকে। কোনটা? অর্থাৎ শূন্য বাদে বাকি যে সংখ্যাগুলো থাকতেছে না, 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আর পুরো জিনিসটা যেটা নেগেটিভ থেকে পজিটিভ সব সংখ্যা আমার কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করব কিভাবে? পূর্ণ সংখ্যার প্রকাশ, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করব জেড দিয়ে। আর স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করব বড় হাতের এন দিয়ে। বুঝছো? তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার বড় হাতের এন, আর পূর্ণ সংখ্যা হচ্ছে বড় হাতের জেড। আচ্ছা, তাহলে আমরা পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা দুইটা বুঝে ফেললাম। এরপর এরপর আমার লাস্ট ওয়ান বাকি থাকলো সহমৌলিক সংখ্যা। এইটা অনেকেই বোঝে না। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আচ্ছা, সহমৌলিক সংখ্যা কোনটা? তো সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন দুইটা সংখ্যা
যারা পরস্পরের অবিভাজ্য এবং এখানে দুইটা সংখ্যার মধ্যে একটা লবে থাকবে এবং একটা হরে থাকবে, এবং হরের যে সংখ্যাটা অবশ্যই সেটা কি হওয়া যাবে না, 1 বা 0 হওয়া যাবে না, 1 বা 0 বাইরে হতে হবে। যেমন তো ধরো যে পি একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা, তো পি ভাগ কিউ এমন ভাবে থাকবে যেখানে কিউ এর মান নট জিরো, অর্থাৎ এই কিউ এর মানটা কখনো জিরো হবে না, বা তোমার এখানে 1 হওয়া যাবে না। তাহলে তাদেরকে পরস্পরে কি বলবো, তাদেরকে পরস্পরে সমমৌলিক সংখ্যা বলবো। যেমন আমরা পি হিসেবে কাউন্ট করলাম ধরো যে 3, আর কিউ হিসেবে কাউন্ট করলাম 5। সো আমরা লিখতে পারি 3 ভাগ কত, 5। এখন বলো এই যে 3 ভাগ 5 এই সংখ্যাটা কি বিভাজ্য? অর্থাৎ এই সংখ্যাটা বিভাজ্য না, বিভাজ্য না। তার মানে বিভাজ্য না হওয়ার কারণে এই সংখ্যাটা আমার কি, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তো বিভাজ্য না হলে, পরস্পর যদি বিভাজ্য না হয় তাহলে সহমৌলিক সংখ্যা। আচ্ছা, আর একটা আমি যদি বলি, ধরো যে পি এর মান তোমার হচ্ছে 6 আর কিউ এর মান ধরো যে 2, তার মানে আমরা ফ্র্যাকশন জিনিসটা কি আসবে, 6 ভাগ 2। এখন এই জিনিসটা কি বিভাজ্য না, বলো? 6 কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 আসবে। তার মানে এরা পরস্পরের বিভাজ্য, আর পরস্পরের বিভাজ্য যদি হয় তাহলে এরা কি হবে, সমমৌলিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা নয়। অর্থাৎ আমরা এভাবে বুঝলাম যে আসলে সমমৌলিক সংখ্যা কারা। তো এরকম আরো কিছু সমমৌলিক সংখ্যা তোমরা কমেন্ট বক্সে জানাবা, আসলে সমমৌলিক সংখ্যাগুলো আরো কি কি হতে পারে। আর অ্যাকচুয়ালি সমমৌলিক সংখ্যা কিন্তু অসংখ্য হতে পারে, তাই না? সমমৌলিক সংখ্যা অসংখ্য হতে পারে। তুমি বলতে পারো ধরো যে ইচ্ছা মতো 10 ভাগ কত, 10 ভাগ 3, 10 ভাগ 3 এর একটা সমমৌলিক সংখ্যা পরস্পর, ঠিক আছে? তো এর মধ্য দিয়ে আমরা সবগুলো কিওয়ার্ড ভালোভাবে আত্মস্থ করলাম। যদি কোনো কিওয়ার্ড বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। সেই সাথে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।